ছোট গল্পের আসরের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। আপনারা শুনছেন বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক হারমান মেলভিলের লেখা তিমি শিকারের অ্যাডভেঞ্চার উপন্যাস মোবি ডিক। আজকে উপন্যাসটির পঞ্চম পর্ব। প্রথম 4টি পর্ব শুনে না থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক ফলো করে শুনে আসতে পারেন। আশা করছি তাহলে পঞ্চম পর্বটিও ভালো লাগবে। গল্প শুরুর আগে একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক দিয়ে বা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক মোবি ডিক এর পঞ্চম পর্ব। কেপ থেকে দক্ষিণ পূবে ক্রোজেটস থেকে বেশ খানিকটা দূরে চোখে পড়ল অ্যালবাট্রাস নামের এক জাহাজ। প্রায় 4 বছর সাগরে সাগরে ঘুরে জীর্ণ হয়ে গেছে জাহাজটা। মাস্টের থেকে আমার মনে হলো ওটা যেন তীরে আটকে পড়া কোনো সিন্ধু ঘটকের কঙ্কাল। দড়িতড়াগুলো যেন বরফে মোড়া গাছের ডাল। এই জাহাজ সাদা টিমিটাকে দেখেছে? চেঁচাতে গিয়ে ক্যাপ্টেন আহাবের হাত থেকে কেমন করে যেন শিঙাটা পড়ে গেল সাগরে। ঠিক সেই সময় উঠল একটা ঝড়, না হলে একটা নৌকো নামিয়ে হয়তো ওই জাহাজে গিয়ে উঠত আহাব। তা যখন হলো না, আবার চেঁচিয়ে উঠল সে। চেহারা দেখেই আহাব বুঝতে পেরেছিল যে জাহাজটা ন্যান্টাকেটের। তাই বলল, শোনো, এটা পেকোড, সারা পৃথিবী ঘুরতে বেরিয়েছে। এখন থেকে সব চিঠিপত্র পাঠাতে বলো প্রশান্ত মহাসাগরের ঠিকানায়। আগামী 3 বছরের মধ্যে যদি বাড়ি না ফিরি তাহলে ঠিকানা হলো। গত কয়েকদিন ধরে পেকোডের পিছু পিছু আসা এক অনিরীহ মাছ পিছু নিল অ্যালবাট্রসের। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, তাই না? চূড়ান্ত এক অসহায়তা ঝরে পড়ল আহাবের কণ্ঠ থেকে। কিন্তু এক মুহূর্ত পরেই শোনা গেল সেই চিরাচরিত সিংহগর্জন। কাণ্ডারি, পেকোডকে নিয়ে চলো সারা পৃথিবী বেড় দিয়ে। সারা পৃথিবী বেড় দিয়ে? কিন্তু মাঝে মাঝে শুধু নিদারুণ কষ্টভোগ ছাড়া এই অভিযান আমাদের কোথায় নিয়ে যাবে? যদি এমন হতো আমরা চলেছি সলোমন দ্বীপপুঞ্জের চেয়েও অদ্ভুত কোনো দ্বীপ আবিষ্কারের উদ্দেশ্যে, তাহলে পৃথিবী বেড় দেওয়ার একটা অর্থ খুঁজে পাওয়া যেত। কিন্তু তা তো নয়, আমরা চলেছি এক প্রেতাত্মার পেছনে। আহাব কেন অন্য হোয়েল শিপটাতে গেল না তার একটা কারণ আমি দেখিয়েছি। কিন্তু ঝর্ণা আসলেও সে সম্ভবত জাহাজটাতে যেত না, কারণ তার আসল প্রশ্নটার না বাচক জবাব পেয়েছিল সে। সাদা তিমিটার সংবাদ দিতে না পারলে সেই জাহাজে 5 মিনিটের জন্য যাওয়াও পছন্দ করে না আহাব। যদি দুজন আগন্তুক বেরোতে শুরু করে নিউ ইয়র্কের জনশূন্য পাইন ব্যারেন্স কিংবা ইংল্যান্ডের স্যালিসবারি প্লেন, মুখোমুখি দেখা হলে ইচ্ছে থাকুক বা না থাকুক অন্তত হাঁপছাড়ার খাতিরেও থামবে তারা কিছুক্ষণের জন্য, কুশল জিজ্ঞেস করবে। তাহলে এই দুই জায়গার তুলনায় মহাসাগর কত বিশাল এলাকা। সেখানে 2 হোয়েল শিপের দেখা হলে স্বাভাবিকভাবেই 2 ক্যাপ্টেনের নানা রকম আলাপ করার ইচ্ছে জাগে। যে জাহাজটা বাড়ির দিকে ফিরে যাচ্ছে তার কাছ থেকে কেবল আসা জাহাজটা পেতে পারে তিমি শিকারের কোনো এমন এলাকার সংবাদ যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেতে পারে এই মুহূর্তে অনেক দূরে চলে যাওয়া তৃতীয় কোনো জাহাজের চিঠি, যেগুলোর মধ্যে হয়তো রয়েছে তাদেরও বেশ কয়েকটা চিঠি। এছাড়াও কয়েকদিন পর একই পেশার মানুষের দেখা পেলে খানিকটা খোশ গল্প করার ইচ্ছে কার মধ্যেই না জাগে। এইসব ক্ষেত্রে দেশ ভিন্ন হলেও ক্ষতি নেই, শুধু ভাষাটা অভিন্ন হলেই হলো। ইংরেজ আর আমেরিকানদের মধ্যে চালচলনের বেশ কিছুটা পার্থক্য আছে। ইংরেজদের মধ্যে কিছুটা লাজুক ভাব আছে, আমেরিকানদের মধ্যে যা মোটেই নেই। আবার আমেরিকানরা যেমন খানিকটা অমার্জিত, ইংরেজরা মোটেই তেমন নয়। তারা আদব কায়দার দিক থেকে বেশ দুরস্ত। তিমি শিকারী হিসেবে আমেরিকানদের তুলনায় ইংরেজরা দক্ষ নয়। আমেরিকান অনেক হোয়েল শিপ এক দিনে যত তিমি মারে, বেশিরভাগ ইংরেজ হোয়েল শিপের 10 বছর লাগে ওই পরিমাণ তিমি শিকার করতে। কিন্তু এত পার্থক্য সত্ত্বেও 2 জাহাজের দেখা হলে তাদের আলাপে কোনো রকম বাধার সৃষ্টি হয় না। দুটো হোয়েল শিপের মুখোমুখি দেখা হলে আলাপ তারা করবেই, কিন্তু দুটো ব্যবসায়ী জাহাজ কথা না বলে চলে যাবে পাশ কাটিয়ে। কারণ কথা বলার অর্থই হলো ব্যবসায়িক গোপনীয়তা কিছু না কিছু ফাঁস করে দেয়া। দুটো যুদ্ধজাহাজের দেখা হলে আলাপ হয় ঠিকই, কিন্তু মাত্রা অতিরিক্ত নিয়মকানুনের জন্য সেই আলাপে আর কোনো রস থাকে না। দুটো জলদস্যু জাহাজের দেখা হলে একে অপরের প্রথম প্রশ্ন করে, কত খুলি? ঠিক যেমন হোয়েলাররা বলে, কত ব্যারেল? আর জবাব পাবার সঙ্গে সঙ্গে চলে যায় পরস্পরকে ছেড়ে। অপকর্ম করেছে তা খুব ভালোভাবে জানা থাকলেও কেউ কারো অপকর্মের সাক্ষী হতে চায় না। দুটো হোয়েল শিপের দেখা হলে ক্যাপ্টেন দুজন এক জাহাজে একত্রিত হয় এবং চিফমেট দুজন একত্রিত হয় অন্য জাহাজে। 2 হোয়েল শিপের এই দেখা হওয়াটাকে গ্যাম বলে। অন্য ধরনের 2 জাহাজের দেখা হওয়ার ব্যাপারে কিন্তু এই শব্দটা প্রযোজ্য নয়। গ্যাম শব্দটা রীতিমতো অপরিচিতও বটে। ডক্টর জনসন বা নোয়া ওয়েবস্টার কারো অভিধানেই আপনি পাবেন না এই শব্দ। তবে এই শব্দ অবশ্যই অভিধানভুক্ত হওয়া উচিত।
অর্থটা আমি বলে দিচ্ছি। গ্যাম, বিশেষ্য পদ, সাধারণত তিমি শিকারের কোনো এলাকায় 2 বা ততোধিক হোয়েল শিপের সামাজিক দেখা সাক্ষাৎ। এই সাক্ষাতে এক জাহাজের নাবিক অন্য জাহাজে যায়। অ্যালবার্টসের সঙ্গে দেখা হবার কিছুদিন পরেই আমাদের দেখা হলো আরেক জাহাজ টাউনহোর সঙ্গে। নাবিকদের প্রায় সবাই পলিনেশিয়ান। স্বল্পকালীন গ্যামে পাওয়া গেল মোবিডিকের গরম সংবাদ। একদিন সূর্যোদয়ের ঠিক আগে ডেক ঝাড় দিচ্ছিল টেনেরিফের এক বোকা লোক। হঠাৎ তার চিৎকারেই সবাই ডেকে বের হয়ে দেখে সামনেই পানি তোলপাড় করছে প্রকাণ্ড এক সাদা তিমি। সঙ্গে সঙ্গে নৌকো নামিয়ে পিছু নেওয়া হলো, কিন্তু দানবটাকে কাবু করা তো দূরের কথা, উল্টো সেই গিলে ফেলল র্যাডলি নামের এক হারপুনারকে। শিল্পীরা তিমির অনেক ছবি এঁকেছে। আমি পৃথিবীকে জানিয়ে দিতে চাই, এই যাবৎ শিল্পীরা তিমির যত ছবি এঁকেছে সেগুলোর সবই ভুল। তিমির সবচেয়ে প্রাচীন ছবি পাওয়া যায় হিন্দু, মিশরীয় আর গ্রিক ভাস্কর্যে। ভারতের এলিফ্যান্টা গুহায় তিমির ছবি রয়েছে। হিন্দুদের মৎস্য অবতারে আঁকা হয়েছে তিমির ছবি। অবশ্য ছবিটা অর্ধেক মানুষ অর্ধেক মাছের। কোমরের ওপর থেকে মানুষ, নিচের দিকটা মাছ। কিন্তু শুধু এই লেজের ছবিটাও তিমির মতো হয়নি, হয়েছে অ্যানাকোন্ডার মতো। 1671 খ্রিস্টাব্দে প্রকাশিত এক ডাচ বইয়ে তিমির লেজ আঁকা হয়েছে মাছের লেজের মতো, খাড়াভাবে। 1807 খ্রিস্টাব্দে প্রকাশিত গোল্ডস্মিথ অ্যানিমেটেড নেচারে অদ্ভুত ছবি আঁকা হয়েছে তিমি আর নারহোয়েলের। 1825 খ্রিস্টাব্দে বার্নার্ড জার্মেইনের হোয়েল বুকে ভুল ছবি আঁকা হয়েছে বিভিন্ন প্রজাতির তিমির। 1836 খ্রিস্টাব্দে ফ্রেডারিক কিউভিয়ারের ন্যাচারাল হিস্ট্রি অফ হোয়েলসে আঁকা স্পার্ম তিমির ছবিটা স্পার্ম তিমি হয়নি, হয়েছে একটা লাউ। এখন কথা হলো, অন্যান্য প্রাণীর মতো তিমিকে মডেল হিসাবে পাওয়া সম্ভব নয় যে দেখে দেখে তার নিখুঁত ছবি আঁকা যাবে। ভাটায় আটকা পড়া তিমি অবশ্য দেখেছে শিল্পীরা, কিন্তু অতিকায় শরীরের কারণে ওই অবস্থায় তিমির চেহারা ভালোভাবে বোঝা অসম্ভব। অনেকে বলে তিমির কঙ্কাল দেখে বোঝা যায়। মোটেই না, কঙ্কাল দেখে তিমির চেহারার আন্দাজ পাওয়া যায় না বললেই চলে। তিমিকে ঠিকমতো বুঝতে হলে, তার নিখুঁত চেহারা দেখতে চাইলে একমাত্র পথই আছে, যেতে হবে আপনাকে তিমি শিকার অভিযানে। কিন্তু সেখানে রয়েছে পদে পদে মৃত্যুর সম্ভাবনা। সুতরাং তিমির খাঁটি চেহারা দেখার কৌতূহল খুব একটা না থাকাই ভালো। গত অধ্যায়ে তিমির অঙ্কিত ছবির ব্যাপারে নানা ভুলভ্রান্তির কথা বলেছি, কিন্তু সম্পূর্ণ নির্ভুল না হলেও তিমির অনেক ভালো ছবিও এঁকেছে অনেকে। স্পার্ম তিমির বেশ ভালো ছবি এঁকেছে বিএল। রাইট তিমির চমৎকার ছবি এঁকেছে স্কোর্সবাই। যদিও আকারে তা একেবারেই ছোট, আমার দেখা তিমির ছবির মধ্যে জনৈক গার্নারির আঁকা ছবিই শ্রেষ্ঠ। স্পার্ম তিমি আর রাইট তিমির আক্রমণের ছবি এঁকেছে সে। একটা ছবিতে দেখা যায় একটা নৌকোর ধ্বংসস্তূপের মধ্যে মাথা তুলেছে এক স্পার্ম তিমি। প্রাণ ভয়ে উল্টো পাশে ঝাঁপিয়ে পড়েছে একজন নাবিক। সব মিলিয়ে অ্যাকশনটা অপূর্ব। যদিও তিমির অ্যানাটমিক্যাল দিক দিয়ে বিচার করলে কিছুটা খুঁত রয়ে গেছে, আমি মাথা কুটলেও গার্নারির মতো ছবি আঁকতে পারবো না। কে এই গার্নারি খোঁজ নিয়েও বের করতে পারিনি আমি। তবে এটা ঠিক যে হয় সে তিমি শিকারে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, নয়তো তিমির ব্যাপারে তাকে হাতে কলমে শিক্ষা দিয়েছে কোনো জাত হোয়েলম্যান। যদি কখনো লন্ডনের টাওয়ার হিলে যান, তাহলে আপনার দেখা হতে পারে এক ভিক্ষুকের সঙ্গে। হাতে তার আঁকা একখানা বোর্ড, যেটা দেখা যাচ্ছে কি করুণভাবে একটা পা হারিয়েছিল সে। বোর্ডে 3টে তিমি আর 3টে নৌকোর ছবি। একটা নৌকো চিবিয়ে ছাতু করেছে সামনের তিমিটা। প্রশান্ত মহাসাগরীয় এলাকা ছাড়াও ন্যান্টাকেট, নিউ বেডফোর্ড কিংবা স্যাগ বন্দরে পাওয়া যায় স্পার্ম তিমির দাঁতের ওপর খোদাই করা তিমি এবং তিমি শিকারের নানা চিত্র। খোদাইয়ের জন্য ছোট ছোট অনেক রকম যন্ত্রপাতি পাওয়া যায়, তবে নাবিকরা সাধারণত তাদের জ্যাক নাইফই ব্যবহার করে। আমেরিকান হোয়েল শিপের ফোরকাসলে প্রায় চোখে পড়ে কাঠের তিমি। কোনোটা হয় প্রায় নিখুঁত। গ্রাম্য পুরনো বাড়িতে পেতলের তিমি ব্যবহৃত হয় কড়া হিসেবে। প্রাচীন কোনো গির্জায় এমনকি রয়েছে তিমির অনুকরণে নির্মিত ওয়েদার কক। এছাড়া চোখ খোলা রাখলে পাহাড়ি অঞ্চলে হঠাৎ চোখে পড়বে প্রস্তরীভূত তিমি। ক্রোজেস থেকে উত্তর পূর্বে যেতে যেতে আমরা এসে পড়লাম ব্রিটের বিস্তীর্ণ সব ক্ষেতে। হলুদ এই ক্ষুদে উদ্ভিদগুলো রাইট তিমির প্রধান খাদ্য। লিগের পর লিগ ব্রিট দেখে মনে হচ্ছে পেকর যেন ঢুকে পড়েছে পাকা সোনালি গমের খেতে। দ্বিতীয় দিন চোখে পড়ল অনেক রাইট তিমি, হা করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, যেন সকালবেলা ঘাস কাটতে বেরিয়েছে বাগানের মালি। ওগুলোর এগোনোর সঙ্গে সঙ্গে
ঠিক ঘাস কাটার মতোই শব্দ হচ্ছে। পেছনে পড়ে থাকছে রাশি রাশি কাটা ব্রিট। ব্রিট খেতে খেতে রাইট তিমিগুলো যখন থামছে, মাস্টের থেকে তাদের মনে হচ্ছে নিষ্প্রাণ প্রস্তরখণ্ড। ভারতে অনেক আগন্তুক নাকি কালো মাটির ঢিবি মনে করে হাতিকে পাশ কাটিয়ে চলে যায়, তেমনি সাগরে আসা নতুন কেউ নিশ্চল তিমিকে বিশাল প্রস্তরখণ্ড ছাড়া আর কিছুই ভাবতে পারবে না। রাশি রাশি ব্রিটের মাঝখান দিয়ে এগোলাম আমরা উত্তর পূবের জাভা দ্বীপ অভিমুখে। ঝিরঝিরে চমৎকার বাতাস বইছে। চাঁদনি রাতে এখনও মাঝে সাঝে দেখা যাচ্ছে রূপলি সেই ফোয়ারা। স্বচ্ছ এক সকাল। সোনালি সূর্য আঙুল উঁচিয়ে চুপ থাকতে বলছে সাগরকে। কানাকানি করতে করতেই ছুটে যাচ্ছে ঢেউ। মেইন মাস্ট হেড থেকে হঠাৎ একটা জিনিস চোখে পড়ল ডাগরিগুর। দূরে পানি থেকে উঠল বিরাট একটা সাদা স্তূপ। বেশ খানিকটা উপরে ওঠার পর ভেঙে পড়ল পাহাড় থেকে নামা বরফ ধসের মতো। পানির উপর কিছুক্ষণ ঝকমক করল, তারপর ডুবে গেল ধীরে ধীরে। একটু পরেই আবার উঠল। জিনিসটাকে ঠিক তিমি মনে হলো না, নাকি ওটাই মোবিডিক। সাদা স্তূপটা আবার ডুবল, আবার উঠল, আর এবার উঠে এমন এক তীক্ষ্ণ চিৎকার ছাড়ল যে চমকে গেল সবাই। ডাগরিগো চেঁচালো, ওই যে ওখানে সাদা তিমি, সাদা তিমি! মৌমাছির ঝাঁকের মতো নাবিকরা ছুটে এলো ডেকে। খালি মাথাতেই উপস্থিত হলো আহাব। ডাগরিগুর নির্দেশিত দিকে নিবদ্ধ তার প্রত্যাশী দুই চোখ। একটা হাত ওপরে ওঠানো, যে কোনো মুহূর্তে নাবিকদের নৌকো নামাবার আদেশ দেওয়ার জন্য। সাদা স্তূপটা চোখে পড়তেই আদেশ দিল ক্যাপ্টেন আহাব। চোখের পলকে নামানো হলো 4টে নৌকো। সবচেয়ে সামনে আহাবের নৌকো, তার পেছনে পেছনে অন্য 3টে ছুটে চলল শিকারের উদ্দেশ্যে। ডুবে গেল স্তূপটা। দাঁড় থামিয়ে আমরা অপেক্ষা করছি রুদ্ধশ্বাসে। একটু পর যেখানে ডুবেছিল ঠিক সেখানেই ধীরে ধীরে আবার ভেসে উঠল জিনিসটা। মুহূর্তে মোবিডিকের কথা উধাও হয়ে গেল সবার মাথা থেকে। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আমরা রহস্যময় সাগরের সবচেয়ে বড় রহস্যটির দিকে। ঝলসানো ক্রিম রঙের বিশাল এক মণ্ড, দৈর্ঘ্যে প্রস্থে 1 ফার্লং। মাঝখান থেকে অসংখ্য বাহু মোচড় খাচ্ছে এক দল অ্যানাকোন্ডার মতো, যেন দুর্ভাগা কোনো প্রাণী ওটার আওতার মধ্যে গেলেই হয়। জিনিসটার কোনো মুখ বা শরীরের সম্মুখভাগ নেই, কোনো বেদ আছে বলেও মনে হলো না। পানির উপরে ফুসছে যেন আকারহীন জীবনের এক প্রেতচ্ছায়া। মৃদু শব্দ করে পানির নিচে অদৃশ্য হয়ে গেল জিনিসটা। আলোড়িত পানির উপর থেকে চোখ না সরিয়েই স্টারবাক বলল, মোবিডিকের সঙ্গে লড়াই করার চেয়ে তোকে দেখেই বেশি ভালো লাগলো রে সাদাভূত। ওটা কি স্যার? জিজ্ঞেস করলো ফ্লাস্ক। দানব স্কুইড। খুব কম হোয়েল শিপেরই একে দেখার সৌভাগ্য হয়েছে, আর যারা দেখেছে তাদের খুব কমই বন্দরে ফিরে সে গল্প করতে পেরেছে। আহাব কিছুই বলল না, নিঃশব্দে ফিরে চলল পেকোডের দিকে। পেছন পেছন অন্য 3 নৌকো। এক নজরে এত বড় একটা জিনিসকে ভালোভাবে লক্ষ্য করা কঠিন। স্কুইড যারা দেখেছে তাদের সবাই এক বাক্যে বলেছে যে মহাসাগরের প্রাণীকুলের মধ্যে এটাই সবচেয়ে বড়, কিন্তু তাদের কেউই এটার সঠিক আকার আর স্বভাবের ব্যাপারে কোনো ইঙ্গিত দিতে পারেনি। বিশপ পন্টোপ্লোডান যে অতিকায় ক্র্যাকেনের কথা বলেছেন, খুব সম্ভব সেটা আসলে স্কুইড, তবে তার আকারের বর্ণনাটা অবিশ্বাস্য। যাই হোক, স্কুইড যে ক্যাটলফিশ গোত্রের প্রাণী তাতে কোনো সন্দেহ নেই। তিমি শিকারের বিষয়টা ভালোভাবে বুঝতে হলে হোয়েল লাইন অর্থাৎ তিমি শিকারের ব্যবহৃত রশিটার কথা জানতেই হবে। এই রশি তৈরি হয় উৎকৃষ্ট জাতের শন থেকে। রশির ওপর দেওয়া হয় আলকাতরার প্রলেপ। পরের দিকে আমেরিকায় তিমি শিকারের শনের রশির বদলে ব্যবহৃত হয় ম্যানিলা রোপ। শনের রশির মতো অতটা টেকসই না হলেও ম্যানিলা রোপ অনেক বেশি শক্ত। হোয়েল লাইন মাত্র 1 ইঞ্চির 2/3 মোটা। প্রথম দেখায় কেউ ধারণাই করতে পারবে না যে রশিটা এত শক্ত। এটা 3 টন পর্যন্ত চাপ সহ্য করতে পারে। সাধারণত স্পার্ম তিমির জন্য রশি লাগে 200 ফ্যাদমের চেয়েও খানিকটা লম্বা। যেটার সঙ্গে রশি পেঁচানো থাকে সেই জিনিসটাকে বলে টাব। ইংরেজ নৌকায় টাব থাকে 2টো, আমেরিকান নৌকোয় একটা করে টাব থাকলেও তার ব্যাস প্রায় 3 ফুট। স্কুইড স্টারবাকের দৃষ্টিতে বিস্ময়কর হলেও কুইকেকের দৃষ্টিতে সম্পূর্ণ ভিন্ন জিনিস। ওই স্কুইডকে যখন দেখা গেছে, বলল সে হারপুন ঝাঁকিয়ে, খুব শীঘ্রই স্পার্ম তিমির দেখা পাওয়া যাবে। পরদিন কোনো কাজ না থাকায় ঢুলতে লাগলো নাবিকরা। এখন ভারত মহাসাগরের যে এলাকা দিয়ে পেকোট যাচ্ছে সেটা তিমি শিকারীদের হিসাবে প্রাণবন্ত অঞ্চল নয়, অর্থাৎ এদিকটায়
রিও ডি লা প্লাটা বা পেরুর উপকূলের মতো পরপয়েজ, ডলফিন আর ফ্লাইং ফিশ দেখা যায় না। এখন ফোরমাস্ট হেডে পাহারা দেওয়ার পালা চলছে আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছি অলস বাতাসে। এছাড়া আর করার কী বা আছে? একসময় মন চলে গেল শরীর ছেড়ে। কেমন একটা আচ্ছন্নতা পেয়ে বসলো আমাকে। মেইন মাস্টহেড এবং মিডল মাস্টহেডে প্রহরারত নাবিক দুজনও ঢুলছে নিচের নাবিকরা, ঢুলছে ঢেউ, পূব ঢুলে পড়ছে পশ্চিমের দিকে, আর সবার মাথার উপরে ঢুলছে সূর্য। হঠাৎ সচকিত হয়ে উঠলাম আমি। সামনে তাকাতেই দেখি 40 ফেদমেরও কম দূরত্বে ভেসে উঠেছে প্রকাণ্ড এক স্পার্ম তিমি। সূর্যের আলোয় আয়নার মতো চকচক করছে শরীর। অলস ভঙ্গিতে ফোয়ারা ছাড়ছে তিমিটা। ইতোমধ্যেই যেন অদৃশ্য কোনো জাদুদণ্ডের স্পর্শে জেগে গেছে সমস্ত নাবিক। পুরো জাহাজে শুরু হয়ে গেছে ছোটাছুটি, চেঁচামেচি। নৌকো থামাও, আদেশ দিল আহাব। তারপর নিজেই নিজের আদেশ পালন করতে দৌড়ে গেল সামনে। নাবিকদের হঠাৎ চেঁচামেচিতে ভয় না পেলেও যেন একটু সজাগ হয়ে খুব ধীরে ধীরে সাঁতরাতে লাগলো তিমিটা। আহাব আদেশ দিল, কেউ দাঁড় ব্যবহার করতে পারবে না, জোরে কথা বলতে পারবে না। সুতরাং নৌকার গলুয়ে বসে নিঃশব্দে কিন্তু দ্রুত গতিতে প্যাডেল মেরে এগোতে লাগলাম আমরা। একবার দানবটার লেজ পানি থেকে উঠে গেল প্রায় 40 ফুট উপরে, তারপর ডুবল। ঠিক যেন অদৃশ্য হয়ে গেল একটা মিনার। ওই যে লেজ বলে পাইপ ধরালো স্টাফ। আবার ভাসলো তিমিটা, চলে এলো তার নৌকোর কাছে। অবশেষে ব্যাপারটা বুঝতে পেরেছে তিমি, সুতরাং রাগ ঢাকের আর কোনো প্রয়োজন নেই। প্যাডেল রেখে ঝপাঝপ দাঁড় টানতে লাগলো সবাই। পাইপে টান দিতে দিতে তাদের উৎসাহিত করতে লাগলো স্টাফ। তিমিটা সত্যিই বুঝতে পেরেছে, গতি সামান্য বাড়িয়ে সামনে এগোলো সে। ওকে চমকে তোলো, চমকে তোলো, তাড়াহুড়োর কিছু নেই, যা করার যথেষ্ট সময় নিয়ে করো, কিন্তু চমকে দাও ওকে। ঠিক যেমন বজ্রপাতে চমকে ওঠে মানুষ। আরও জোরে, টেস্টে গো, কিন্তু মাথা ঠান্ডা রাখো। মৃত্যু আর মুখ ভ্যাংচানো শয়তান দেখার মতো করে চমকে তোলো ওকে, ব্যাস। উহু! জবাবে আকাশে রণহুঙ্কার ছুঁড়ে মারল গে হেডার। আরও জোরে দাঁড় বাইতে লাগলো নাবিকরা। টেস্টেগোর বুনো চিৎকারের জবাবে ভেসে এলো ডাকরেগুর তরফ থেকে। সামনে পেছনে দুলছে সে খাঁচায় বন্দি বাঘের মতো। চিৎকার ছাড়ল কুইকেগো। ধূমপানের সঙ্গে সঙ্গে নাবিকদের উৎসাহিত করে চলল স্টাফ। তরতর করে এগোলো নৌকো। বেশ কিছুক্ষণ পর শোনা গেল বিশেষ সেই চিৎকার, টেস্টেগো উঠে দাঁড়াও। সা করে ছুটে গেল হারপুন। নৌকা পিছিয়ে নেওয়া হলো। প্রায় তখনই পাক খুলে বো বো করে ছুটতে লাগলো হোয়েল লাইন। রশিটাকে ধরে থাকতে থাকতে স্টাফের মনে হলো হাতের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে দুধারী তলোয়ার। লাইন ভেজাও, লাইন ভেজাও, টাবের পাশে বসে থাকা নাবিককে বলল স্টাফ। রশিটা ভিজিয়ে দিল সে। নৌকো এখন ছুটছে আক্রমণোদ্যত হাঙরের মতো। দ্রুত নিজেদের মধ্যে জায়গা বদল করে নিল স্টাফ আর টেস্টেগো। নৌকোর ছুটন্ত অবস্থায় কঠিন এক কাজ ওটা। বিনার তারের মতো টান টান হয়ে গেছে রশি। নাবিকদের স্নায়ুও এখন রশির মতো টান টান। নৌকোর বোতে ধাক্কা খেয়ে জলপ্রপাতের মতো ছুটে যাচ্ছে পানি। টেনে ধরো, টেনে ধরো, চেঁচালো স্টাফ নাবিকদের উদ্দেশ্যে। তারপর নৌকায় হাঁটু গেড়ে বর্ষা ছুটতে লাগলো তিমিটাকে লক্ষ্য করে। প্রত্যেকবার তিমির ভয়াবহ আলোড়নের হাত থেকে রক্ষা পাবার জন্য স্টাফের নির্দেশে নৌকো পিছিয়ে নেওয়া হলো। আর নৌকা পেছাতেই আবার প্রস্তুত হলো সে বর্ষা ছোড়ার জন্য। রক্তের স্রোত বইতে লাগলো তিমিটার চারপাশে। তাতে সূর্যের বাঁকা আলো প্রতিফলিত হয়ে নাবিকদের সবাইকে পরিণত করলো লাল মানুষে। স্পার্ম তিমিটা শরীর মোচড়াতে লাগলো তীব্র যন্ত্রণায়। নৌকা এগো, কাছে নিয়ে যাও, আরও কাছে, নির্দেশ দিয়েই বিরাট লম্বা একটা বর্ষা হাতে শেষ আঘাত হানার জন্য প্রস্তুত হলো স্টাফ। যেন খুঁজে ফিরছে হারিয়ে যাওয়া কোনো সোনার ঘড়ি। ভলকে ভলকে রক্ত বের করে দিয়ে খাবি খেতে লাগলো তিমিটা। তারপর আস্তে আস্তে কাত হয়ে পড়লো একপাশে। ফেটে চৌচির হয়ে গেছে ওটার হৃৎপিণ্ড। তিমিটা মারা গেছে মিস্টার স্টাফ, বলল ডাকরিগু। হ্যাঁ, মুখ থেকে পাইপ টেনে নিয়ে সাগরের ছাই ঝাড়ল স্টাফ। তারপর চিন্তিত দৃষ্টিতে তাকালো নিজের হাতে মারা পড়া তিমিটার দিকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মার্কিন ঔপন্যাসিক হারমান মেলভিলের লেখা তিমি শিকারের বিখ্যাত উপন্যাস মোবি ডিক এর ৫ম পর্ব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে মোবি ডিকের ৬ষ্ঠ পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।